২৪-এর ২২ জুলাইয়ের অভিযানে গ্রেফতার হয় ১,২০০, আরও কঠোর অবস্থানে যায় সরকার। মুন্সিগঞ্জে ৫২৭ কোটি টাকার প্রকল্প শেষ না হতেই ভাঙনে বিলীন স্থায়ী বাঁধ। মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা। ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ। এবং সিরিজের আগে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশের নাহিদ রানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর ২০২৪ সালের ২২ জুলাই ছিল রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপের দিন। দেশজুড়ে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। একদিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ প্রায় ১,২০০ জনকে গ্রেফতার করা হয়। কারফিউ, ইন্টারনেট বন্ধ, সেনা পুলিশের কড়া নিরাপত্তা এবং শতাধিক মামলার মধ্য দিয়ে দিনটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও ঘটনাবহুল দিনে পরিণত হয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে টানা কয়েকদিনের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ২০২৪ সালের ২২ জুলাই ছিল রাষ্ট্রীয় কঠোর অবস্থানের দিন। কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই দেশজুড়ে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর বহুল আলোচিত চিরুনি অভিযান। মাত্র একদিনই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ প্রায় ১,২০০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মধ্যরাত থেকে সকাল ৬টার মধ্যে আটক হন ৫১৬ জন। ৬ দিনে সারা দেশে গ্রেফতারের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে যায়। সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় সোমবার পর্যন্ত সারা দেশে ১৬৪টি মামলা হয়। এর মধ্যে ঢাকা মহানগরে ৭১টি, চট্টগ্রাম মহানগরে ১৪টি এবং দেশের অন্যান্য জেলায় ৭৯টি মামলা দায়ের করা হয়। একই দিনে র্যাবও পৃথক অভিযানে ৪০ জনকে আটক করে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে রাত ৯টার দিকে কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি সহিংসতার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে দায়ী করে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ৪ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন। একই সময় সরকার টানা পঞ্চম দিনের মতো দেশকে ইন্টারনেটবিহীন রাখে এবং সাধারণ ছুটি আরও একদিন বাড়ানোর ঘোষণা দেয়। কারফিউর তৃতীয় দিনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সীমিত সময়ের জন্য শিথিলতা দেয়া হলেও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো ছিল সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর নজরদারিতে। আকাশে টহল দেয় হেলিকপ্টার, সড়কে মোতায়েন ছিল সাজোয়া যান। মহাখালীতে স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধের ঘটনা ছাড়া ঢাকায় বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ আন্দোলনকারীর মৃত্যুর পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। একই দিনে সেনাপ্রধান রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। অন্যদিকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই করে হিসাব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিথিল করা হবে। চিরুনি অভিযান, কারফিউ, ইন্টারনেট বন্ধ আর হাজারো গ্রেফতারের মধ্য দিয়ে ২০২৪ সালের ২২ জুলাই বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও গভীর ও জটিল এক মোড়ে পৌঁছায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আদালতের আদেশে রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের জয়িতা ভবনের ৯তলা বাড়ির ৮ ও ৯ তলার ডুপ্লেক্স ফ্ল্যাট তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় সেখানে দামি আসবাবপত্র, পোশাক সহ নানান ধরনের মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। এরই মধ্যে সেসব মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুদক। এসব সম্পদের মধ্যে একাধিক সাদা স্বর্ণের গহনা পেয়েছেন দুদক কর্মকর্তারা। তবে এসব সম্পদের তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি এবং সোনা ও হোয়াইট গোল্ড হিসেবে পাওয়া সামগ্রীগুলো আসল কিনা তাও যাচাইয়ের পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে সংস্থাটি। দুদক সূত্র জানায়, আপাতত মূল্যবান এসব স্বর্ণালংকারের স্থান হয়েছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে।
দুদক কর্মকর্তারা বলছেন, দামি পোশাক ও গুরুত্বপূর্ণ চুক্তিপত্র পাওয়া গেছে। সোনা ও হোয়াইট গোল্ড হিসেবে চিহ্নিত কিছু সামগ্রীও রয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে সোনা বা হোয়াইট গোল্ড কিনা তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত করা হবে। যাচাই শেষ হওয়ার আগে সেগুলোকে মূল্যবান ধাতু হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হচ্ছে না। আগ্রাসী পদ্মার ভাঙন থেকে নদী তীরের মানুষের বসত ভিটা রক্ষায় প্রায় 5 বছর ধরে চলছে মুন্সিগঞ্জের লৌহজং টঙ্গিবাড়ি এলাকায় পদ্মা সেতুর ভাটিতে তীর সংরক্ষণ ও স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই বাঁধের একটি বড় অংশ নদীতে ধসে পড়ায় নতুন করে আতঙ্কে পড়েছেন স্থানীয়রা। অনেকে ইতোমধ্যে নিজ উদ্যোগে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং গাফিলতির কারণেই এই পরিস্থিতি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পদ্মার ভাঙন নদী তীরের মানুষের কাছে শুধু একটি শব্দ নয়, বছরের পর বছর বয়ে চলা এক দুঃস্বপ্ন। বর্ষার শুরুতেই সেই দুঃস্বপ্ন আবারও ফিরে এসেছে মুন্সিগঞ্জের লৌহজংয়ে। নদী গিলে নিচ্ছে তীর, বাড়ছে বসতভিটা হারানোর শঙ্কা। প্রতিদিনই আতঙ্ক নিয়ে দিন কাটছে নদী পাড়ের মানুষের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নদীর তীর ঘেঁষে অবৈধ বাল্কহেড চলাচল করায় ভাঙনের ঝুঁকি আরো বেড়েছে। আমরা না থাকতে পারছি না, আমার বাড়ি করলে কই যাবো, ঘর করলে কই যাবো, নদীর পর আমাদের কিছুই নাই। আমাকে একটু সহযোগিতা করে বস্তা বস্তা পালাই দেন। পাকাটা পান দিয়ে মাঝখানে রাখি আমরা নদীতে ভেঙে যাইতেছি, দেখেন কি বস্তা পালাইছে। আমরা খুব অসুবিধার মধ্যে আছি। আমাকে বাঁচার কোনো কাবু নাই। জমিন গেল, বাড়ি গেল, গ্যাস গেল, সবই গেল। স্বামীর বিড়ি, দাদা গেল, শ্বশুরের বিড়ি, কিছুই নাই। এই যে জাহাজগুলি যাচ্ছে, এই যে আমাদের জায়গা থেকে জায়গায় এগুলি সব আমাদের বিলুপ্ত হয়ে যাইতেছে। ভাঙনে বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়টুকু রক্ষায় 2021 সালে পানি উন্নয়ন বোর্ডের অধীনে 527 কোটি 50 লাখ টাকা ব্যয়ে শুরু হয় 9.10 কিলোমিটার দীর্ঘ তীর সংরক্ষণ এবং স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প। প্রকল্পের নির্ধারিত সময় ছিল 2025 সালের সেপ্টেম্বরে, পরে মেয়াদ বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। সংশ্লিষ্টদের দাবি, প্রকল্পের প্রায় 90% কাজ শেষ হয়েছে, কিন্তু কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বাঁধের একটি বড় অংশ ধসে পড়ায় প্রকল্পের মান ও স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং প্রকৌশলগত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে বেড়িবাঁধ শুনছি করে সরকার দিছে, কিন্তু আমগো বেড়িবাঁধ সুন্দর হইল না, অন ভেঙে দিতেছে। বাঁধের সমস্যা, বাঁধ সুন্দর হয় নাই, যার কারণে পাকা খুঁয়ে খুঁয়ে পড়ে যেতেছে। দপুরিয়া জায়গা, মনে করেন বালুও ভালো দেয় নাই, নিচেও এইটা ভালো করতে নেই, পাথর আপনি খুঁয়ে খুঁয়ে পড়ে জায়গা। এখন তো এই যে 100 বছর গ্যারান্টি, 1.5 মাসও হয়নি, এটা কেমন বানালো? জিও ব্যাগ চলে গেছে, ভেঙে দিতেছে, যা দিয়ে গেছেন ভেঙে দিতেছে। আমরা নতুন করে ফিরাবার আমার জিও ব্যাগ আমরা ফালাই দিয়ে যাক, নইলে ব্লকের বাম দিয়ে যাক, আমরা একটা দুইটা জায়গা একটা করে দিয়ে যাক। জিও ব্যাগ এইসব ফালাইছে, ফালানোর পর মনে করেন যে পাথর ফালায় বিছিয়ে দিয়ে গেছে। মাত্র 2 মাস হয়েছে কাজ, এই কাজের জায়গা ভেঙে দিতেছে। এই প্রকল্প বাস্তবায়নের সময় একাধিকবার ঠিকাদার পরিবর্তন এবং কাজের পুনর্মূল্যায়নের ঘটনাও ঘটেছে। এতে প্রকল্পের অগ্রগতি ধীর হয়ে পড়লেও দুর্নীতি বা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের কাজ আমাদের এখনো চলমান রয়েছে, সবগুলো প্যাকেজের কাজই চলছে। আমরা এটা আগামী বছর জুন 2027 পর্যন্ত মেয়াদ বৃদ্ধির জন্য প্রপোজাল পাঠাচ্ছি। এটা আমাদের মেয়াদ বাড়বে 3য় দফায়। আসলে এভাবে তো দুর্নীতি হয়েছে বা অনিয়ম হয়েছে তো বলা যায় না। তবে আমি আপনাকে একটু সংক্ষেপে বলি, আমাদের প্রকল্পের কাজ কিন্তু ঠিকঠাক মতোই নকশা এবং স্পেসিফিকেশন অনুযায়ী চলছে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্যদের দাবি, নানা অনিয়ম ও দুর্নীতির কারণেই কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বাঁধে ধস নেমেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ব্যাপক দুর্নীতি এখানে হয়েছে। আমি গতকালকে ইঞ্জিনিয়ারদের সাথে অনেকের সাথে কথা বলেছি যে ঠিকাদার যদি সঠিক মতো কাজ না করে থাকে, যতটুকু দেখা যায় কাজ হয়েছে বলে হয় নাই, সেখানে এই ব্যাপারে তাকে শোকজ করা হোক। তবে আবার এও জানলাম যে ঠিকাদার এখন আর তার নাই, নতুন করে আবার নতুন প্রকল্প হাতে নিয়েছে, সেখানে নতুন ঠিকাদার নিযুক্ত হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে আগামী যারা কাজগুলো নেবে সেই কাজগুলো যেন সুন্দর মতো এবং সঠিক মতো করতে পারে, সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমি এলাকার সংসদ সদস্য হিসাবে সেটা তদারকি করব।
গেল 12 জুলাই লৌহজং উপজেলার গাউদিয়া এলাকায় হঠাৎ প্রায় 30 মিটার স্থায়ী বাঁধ ও কংক্রিট ব্লক পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের দাবি, এর মাত্র 1.5 মাস আগেই ঈদের ছুটির আগে তড়িঘড়ি করে ওই অংশের নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হলো, কোটি কোটি টাকার এই প্রকল্প কি সত্যি পদ্মাপাড়ের মানুষকে রক্ষা করবে, নাকি নদীর স্রোতেই ভেসে যাবে সব আশ্বাস? নিউজ ডেস্ক, জাগো নিউজ। সাইনবোর্ড নেই সরকারি স্বীকৃতি, নেই নিয়মিত পাঠদান, অথচ ভবন নির্মাণের জন্য সেই কলেজের নামে বরাদ্দ দেওয়া হয়েছে 1.5 কোটি টাকা। মাগুরার শালিখা উপজেলার মুন্সি শহীদুর রহমান বিএম কলেজকে ঘিরে উঠেছে এমনই অভিযোগ। স্থানীয়দের দাবি, কার্যত অচল এই প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতে। অনুসন্ধানে দেখা গেছে কলেজটিতে নেই দৃশ্যমান শিক্ষা কার্যক্রম, নেই নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি। জরাজীর্ণ 2টি টিন শেড ঘর আর কয়েকটি বেঞ্চি যেন প্রতিষ্ঠানটির দৃশ্যমান অবকাঠামো। তবে কলেজের উদ্যোক্তা মুন্সি কামরুজ্জামান নবাব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বর্তমানে 70 থেকে 80 জন শিক্ষার্থী রয়েছে এবং 2টি শিফটে পাঠদান চলছে। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়। চলতি বছর এখান থেকে মাত্র 10 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এবং বাস্তবে নিয়মিত পাঠদানের প্রমাণ পাওয়া যায়নি। এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতেই বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে জরিপ ও মাটি পরীক্ষার কাজ চলছে। জরিপে যে তথ্য পাওয়া যাবে তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে স্টুডেন্টরা নিয়মিতভাবে ক্লাস করে, স্যার ম্যাডামরাও এখানে নিয়মিতভাবে আসা যাওয়া করে। এখানে এবারও স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। এখানে লেখাপড়ার মান অনেক ভালো। যদি সরকার যদি এই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং দেয়, তাহলে এই এলাকার গরিব দুঃখী ছাত্ররা এই জায়গায় ভালো শিক্ষার মান পাবে। এমপিভুক্ত হলে আরো লেখাপড়ার মান ভালো হবে, আরো অনেক দুঃখী ছেলে মেয়ে এই জায়গায় এসে প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। আসলে ওই পর্যাপ্ত ভবনে অনেক কোনো ক্লাস কিছুই হয় না। এই কারণেই সরকার নতুন একটা বিল্ডিং আমাকে দিয়েছে, যাতে নতুন একটা বিল্ডিং এর মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো হয় এবং ছাত্রছাত্রীদের জীবন মান উন্নয়ন হয়। আমাদের প্রধান কার্যালয় থেকে মাগুরা শালিকা উপজেলার মুন্সি শহীদুর রহমান বিএম কলেজে 1.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের জন্য আমাদেরকে একটা পত্র দিচ্ছে। পত্র অনুযায়ী আমাদেরকে আগামী 15/7 তারিখের মধ্যে জরিপ প্রতিবেদন রেডি করে আমাদেরকে পাঠাইতে বলছে এবং পরবর্তীতে সয়েল টেস্ট করে সয়েলের প্রতিবেদন আপনার পাঠাইতে হবে। তারপরে এর পরবর্তী কার্যক্রম আরম্ভ হবে। শহীদুর রহমান বিএম কলেজে আপনাদের বরাদ্দ এসেছে 1.5 কোটি টাকা। আর কলেজটাতে এখন অনিয়মিত পরীক্ষার্থীরা এবার আমাদের যে এসএসসি বা সমমানের পরীক্ষা অংশগ্রহণ করছেন। তবে এখানে যে ভবনগুলো আছে পরিত্যক্ত, অনেকটুকু আমরা যারা মাঠে পানি জমে থাকার বা এগুলোর জন্য আমরা টিআরকাবিখা থেকে বরাদ্দ দিয়ে মাঠে পড়ার, ওনারা আমাদের কাছ থেকে নিয়েছিলেন বরাদ্দ, মাঠে পড়ার চেষ্টা করছেন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরো তীব্র হচ্ছে। দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষের একদিন পরও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা। সরকার ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। সোমবার দিল্লিতে বিক্ষোভের সংঘর্ষের পর মঙ্গলবারও শত শত আন্দোলনকারী যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। সোমবার সংসদ অভিমুখে মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে অন্তত 178 জন আহত হন। তাদের মধ্যে 118 জন পুলিশ সদস্য এবং প্রায় 60 জন বিক্ষোভকারী রয়েছেন। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই মনোবল হারানো যাবে না এবং আন্দোলন অব্যাহত রাখতে হবে।
অন্যদিকে দিল্লি পুলিশ অভিযোগ করেছে বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস আচরণ করেছে। তবে আন্দোলনের সংগঠকেরা পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করে দাবি করেছেন অভিযানে শত শত আন্দোলনকারী আহত হয়েছেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সিজিপি নেতাদের বৈঠক হলেও তাদের দাবির বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বলে দাবি করেছে আন্দোলনকারীরা। লোকসভায় বিরোধী দলগুলো ঘটনাটি নিয়ে আলোচনা দাবি করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যদি দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনা না হয় তবে সংসদের উদ্দেশ্য কি? Actually, we want to stand with the students who have affected with the NEET problem, the NEET paper leak, and the accountability have to be taken by the education minister, because in 2024 actually a paper leak already happened, and this time it is again repeated, and he is not taking proper accountability. সাম্প্রতিক সময়ে ভারতে একাধিক প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের ঘটনায় শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ বেড়েছে। গত মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রায় 22 লাখ মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এছাড়া প্রায় 20 লাখ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর পরীক্ষার অনলাইন মূল্যায়ন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার রাজপথে নেমেছে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় বিক্ষোভ মিছিল করে দলটি দিল্লিতে আন্দোলন দমনে পুলিশি ভূমিকার তীব্র সমালোচনা করে। একই সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার দমন এবং বিরোধী কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার অভিযোগও তোলে সিপিআই। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে দলটি। ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ! দিল্লির ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে এবার মাঠে নামল ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই। সোমবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় সিপিআই এর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। দলটির কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দিল্লির আন্দোলনের সঙ্গে সংহতি জানান। সেই মিছিল থেকে মোদী বিরোধী স্লোগানও দেওয়া হয়। এ বিষয়ে সিপিআই এরিয়া কমিটির সদস্য বাদল চন্দ্র জানিয়েছেন, দিল্লির ঘটনায় আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম। দলমত নির্বিশেষে যন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছে তা ভাঙার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্র, ব্যাপক পুলিশি ব্যবস্থা, মেট্রো রেলের দরজা বন্ধ করে লাঠিপেটা করা হয়েছে। গায়ের জোরে অনশনরত সোনাম ওয়াংচুকে তুলে নিয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে কোন কোন দেশের সব মানুষ রাস্তায় নেমেছিল, আমরাও রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, এই প্রতিবাদ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমাদের দেশের গোটা শিক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়ে দুর্নীতি হচ্ছে। গোটা শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। যদি লাদাখে কেউ প্রতিবাদ করে সে হবে চীনের দালাল, পাঞ্জাবে কেউ প্রতিবাদ করলে সে হবে খালিস্তানি, পশ্চিম বাংলায় প্রতিবাদ করলে সে হবে বাংলাদেশি, গোটা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে কথা বললে সে হবে পাকিস্তানি। মোদী সরকারের কঠোর সমালোচনা করে সিপিআই নেতা বলেন, মানুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। একমাত্র চোরগুলো সমর্থন করলে তিনি ভাবেন ভারতীয়, কিন্তু যারা প্রকৃত ভারতীয় তারাই দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এদিকে দিল্লির ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ইনকিলাব জিন্দাবাদ লিখে একটি স্ট্যাটাস দিয়েছে পশ্চিমবঙ্গ সিপিআই। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের বক্তব্য সহ একটি ভিডিও। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ দলটির বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের শীর্ষ নেতারা। বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। মিছিল প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ কয়েকজন নেতাকে আটক করে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে রাহুল গান্ধীকে পুলিশ সদস্যদের সহায়তায় সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। আটকের পর রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় আর প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। পরে সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী থানায় প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার সঙ্গে দেখা করেন এবং রাত 9টার দিকে গান্ধী ভাই বোন দুজনকেই মুক্তি দেওয়া হয়। মুক্তির পর রাহুল গান্ধী শিক্ষা ব্যবস্থায় দ্রুত সংস্কারের আহ্বান জানান এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানানো মানুষদের ধন্যবাদ জানান। ইরানে টানা 11তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টির ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও হ্রাস করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে টানা 11তম দিনের মতো বিমান হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক অভিযান কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা তৌহিদ আসাদি জানিয়েছেন, ইরানের রাজধানী জুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ ইরানের বুশেহরের কিছু অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিকের আশপাশেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাদেশিক ডেপুটি গভর্নর ফার্স নিউজকে বলেন, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়ে শহরের নিকটবর্তী এলাকাগুলো মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আরও জটিল হয়ে উঠছে। পাল্টাপাল্টি হামলা, প্রক্সি গোষ্ঠীর সক্রিয়তা এবং হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, তবে একটি ভুল সিদ্ধান্তই সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে। বিস্তারিত জাগুডাস রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। পাল্টাপাল্টি হামলা, প্রক্সি গোষ্ঠীর সক্রিয়তা, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, রক্তক্ষয়ী এমন সংঘাতের বিস্তার দেখে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায়? ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। উত্তেজনার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, লেবানন ও ফিলিস্তিন সহ পুরো মধ্যপ্রাচ্যে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। তবে একে এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যাচ্ছে না, কারণ রাশিয়া ও চীন এখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি। তারা কূটনৈতিক ও সামরিক সহায়তা দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মুখ সংঘাতে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে না। তবে ঝুঁকি কমেনি। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আরও সক্রিয় হলে সৌদি আরব ও তার মিত্ররাও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সৌদির নিরাপত্তা প্রশ্নে পাকিস্তানের অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনায় জ্বালানি সরবরাহ হুমকির মুখে। আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে তেল গ্যাসের দাম। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, ইচ্ছাকৃত সিদ্ধান্তের চেয়ে একটি ভুল হিসাবেই বড় যুদ্ধের কারণ হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলা বা মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের আঘাত মুহূর্তেই সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। তারা বলছেন, ইতিহাসে বড় বড় যুদ্ধ অনেক সময় পরিকল্পনার চেয়ে ভুল বোঝাবুঝি ও ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধও তার একটি উদাহরণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। কূটনৈতিক সমাধান না এলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। তাই বিশ্ববাসীর দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের দিকেই, যেখানে প্রতিটি নতুন হামলা বদলে দিতে পারে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির সমীকরণ। যুদ্ধের এই অস্থিরতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের এই সংকট আরও ভয়াবহ বৈশ্বিক পরিণতি ডেকে আনতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় আগুন ঝরিয়েছেন বাংলাদেশি তরুণ সেন্সেশন নাহিদ রানা। এবার দেশটিতে সফরের পালা বাংলাদেশের। তার আগ মুহূর্তে রানা অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় এসেছেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ড এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 23 বছর বয়সী পেসার নাহিদ রানা জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ঘন্টায় 150 কিলোমিটারের বেশি গতিতে বল করার পাশাপাশি বাউন্স ও নিয়ন্ত্রিত লাইন লেন্থ দিয়ে তিনি সবার নজর কেড়েছিলেন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলার সম্ভাবনা অনিশ্চিত। নাহিদের চোটের খবর পেতেই ঢাকায় জরুরি বৈঠকে বসতে বাধ্য হন বাংলাদেশ দলের নির্বাচকরা। কারণ অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনার বড় অংশই ছিল তাকে মূল স্ট্রাইক বোলার হিসেবে ব্যবহার করা। ওজি গণমাধ্যমটি বলছে, বিসিবি স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও ধারণা করা হচ্ছে সুস্থ হতে তার অন্তত 3 সপ্তাহ লাগবে। ফলে 13 আগস্ট ডারউইনে শুরু হওয়া প্রথম টেস্টের আগে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াও কঠিন হতে পারে। ফুটবল মৌসুমের ব্যস্ত সময় অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট সিরিজের রানার গতি ও আগ্রাসন ক্রিকেট প্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ হতে পারত। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও তীব্র সমালোচনা করে মুখ খুলেছেন স্পেনের ফুটবল কর্মকর্তা হ্যাভিয়ার তেবাস। বিশ্বকাপে দলের সংখ্যা 48 থেকে বাড়িয়ে 64 করার সম্ভাব্য পরিকল্পনার তীব্র বিরোধিতা করে ইনফ্যান্তিনোকে পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন স্প্যানিশ লা লিগার এই সভাপতি। ইতালির প্রভাবশালী ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপে আরও দল বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তার মতে এমন সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের জন্য নয়, বরং পুরো ফুটবল শিল্পের জন্যই ক্ষতিকর। 63 বছর বয়সী তেবাস বলেন, জাতীয় দলের সংখ্যা বাড়ানোর কোনো অর্থ হয় না। ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়, যদিও এটি সবচেয়ে বড় আসর, কিন্তু সবকিছু বিশ্বকাপকে কেন্দ্র করে চলতে পারে না। তিনি বলেন, এই খেলাকে টিকিয়ে রাখে জাতীয় লিগগুলো, অথচ মাত্র 40 দিনের একটি টুর্নামেন্টের জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করছে। যে শিল্প লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, সেটিকেই তারা ঝুঁকির মুখে ফেলছে। তেবাসের মতে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম, তাই গোটা ফুটবল ক্যালেন্ডারকে এই টুর্নামেন্টের জন্য বারবার পরিবর্তন করা উচিত নয়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। 24-এর 22 জুলাইয়ের অভিযানে গ্রেফতার হয় 1200, আরো কঠোর অবস্থানে যায় সরকার। মুন্সিগঞ্জে 527 কোটি টাকার প্রকল্প শেষ না হতেই ভাঙনে বিলীন স্থায়ী বাঁধ। মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা। ইরানে টানা 11তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ। এবং সিরিজের আগে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশের নাহিদ রানা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।
বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে ঠিক 2 দিন হলো, কিন্তু বিশ্ব ফুটবলের আলোচনা এখনো থামছে না। ট্রফি হাতছাড়া হওয়ার বেদনার চেয়েও এখন বড় হয়ে উঠেছে আর্জেন্টাইন ড্রেসিং রুমের এক অনাকাঙ্ক্ষিত গুঞ্জন। ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে ঠিক কি ঘটেছিল মেসিদের ড্রেসিং রুমে? ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রীড়া বিশ্লেষক সবার চোখ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক রহস্যময় ভিডিওর দিকে। ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপে লিওনেল মেসিকে সতীর্থদের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে বলতে শোনা যায়, এসো সবকিছু ভুলে যাই, আমরা শুধু খেলি, চলো শুধু খেলায় মনোযোগ দিই। বিশ্বসেরা মহাতারকার মুখে এমন কথা শুনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যা মেসি সবাইকে ভুলে যেতে অনুরোধ করছিলেন? ভিডিওতে এনজো ফার্নান্দেজ কিংবা লিসান্দ্রো মার্টিনেজের মতো তারকাদের ফ্রেমে ধরা পড়েছে অত্যন্ত বিমর্ষ ভঙ্গিতে। মেগা ফাইনালের যে চিরাচরিত উৎসব মুখর পরিবেশ তার বিন্দুমাত্র ছাপ ছিল না কারো চোখে মুখে। এমনকি ফাইনালের আগের শেষ অনুশীলনে মেসির মতো চেনা শান্ত মাথার খেলোয়াড়কেও বারবার সহজ শট মিস করতে দেখা গেছে, যা দলের ভেতরে চরম মানসিক অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দেয়। বিতর্কের পালে আরও হাওয়া দিয়েছে এনজো ফার্নান্দেজের একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট। ভক্তদের উদ্দেশ্যে একটি সাদাকালো ছবি পোস্ট করে এই তরুণ মিডফিল্ডার লিখেছেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে যে কেবল ম্যাচের ফলাফলের চেয়েও বড় কিছু আছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনির কান্না ভেজা চোখ এবং লিওনেল মেসিদের মিক্সড জোন এড়িয়ে হুট করে চলে যাওয়া, সব মিলিয়ে সংকেত একটাই, ড্রেসিং রুমে সাধারণ কোনো জটিলতা ছিল না। আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে অসংখ্য রহস্যের জন্ম হয়েছে, তবে 2026 বিশ্বকাপ ফাইনালের ড্রেসিং রুমের এই বিমর্ষ পরিবেশ আর গোপন সংকটের গল্পটি হয়তো চিরকালের জন্য এক অমীমাংসিত রহস্য হয়েই থেকে যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।